ভিডিওতেই আমরা দেখেছিলাম যে ইলাস্টিসিটি কি এবং কিভাবে সেটা জেনারেট করে একটা প্রপার্টির মধ্যে, তার একটা বস্তুর মধ্যে সেই প্রপার্টি কী করে আসে ম্যাটারের মধ্যে। তারপরে ইলাস্টিসিটি নিয়ে মেজারমেন্ট করতে গেলে বা সেরকম কাজ করতে গেলে কী কী ফিজিক্যাল কোয়ান্টিটি আমাদের জানতে হবে, যেমন স্ট্রেস আর স্ট্রেইন। এটা আমরা আগের ভিডিওতে দেখেছি। এখন এই ভিডিওতে যেটা করব সেটা হচ্ছে এই স্ট্রেস আর স্ট্রেইন এদের একটা রিলেশনশিপ আছে। এই যে আমি একটা কথা আগেরবার বলছিলাম ইলাস্টিক লিমিট, এখন আমি সেটাকে একটু এক্সপ্লেন করবো। ইটস ভেরি ইম্পর্টেন্ট। বিভিন্ন পরীক্ষায় এটা নিয়ে ভালো প্রশ্ন আসে এবং এটা খুব বেসিক জায়গা, এটাকে আমাদের খুব ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, যে স্ট্রেস স্ট্রেনের একটা 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 ম্যাটার, তার উপরে তুমি স্ট্রেস অ্যাপ্লাই করেছো, তার মধ্যে স্ট্রেন তৈরি হলো, স্ট্রেসটাকে বাড়াচ্ছ, স্ট্রেনটাও বাড়ছে। তো এই স্ট্রেস আর স্ট্রেনের তাদের যে পারস্পরিক সম্পর্ক, রিলেশনশিপটা কীরকম দাঁড়ায়, কী অবস্থায়, এবং তাতে সেই মেটেরিয়ালটা যে বাইরে তখন তা সে কীভাবে তার ইলাস্টিসিটিকে শো করে, তার উপর কী এফেক্ট পড়ে, সেইটা আগে আমাদের একটু দেখতে হবে এখন। ঠিক আছে, তো আমরা প্রথম যেটা করছি এটাকে বলা হয় স্ট্রেস স্ট্রেইন কার্ভ। এটা আমরা আগে একটুখানি দেখে নেব, ভালো করে বুঝে নেব। স্ট্রেস স্ট্রেইন কার্ভ ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবারে বলো, যখন আমরা এখন কার্ভ আঁকি, কোনো একটা কার্ভ, তার ধরো দুটো অ্যাক্সিস আমি এখানে আঁকবো, তাহলে বুঝতেই পারছো স্ট্রেস আর স্ট্রেনের যেহেতু রিলেশন, তাহলে একটা অ্যাক্সিসে স্ট্রেস থাকবে, একটা অ্যাক্সিসে স্ট্রেইন থাকবে। এবার প্রশ্ন হচ্ছে কোনটায় স্ট্রেস থাকবে, কোন অ্যাক্সিসে স্ট্রেন থাকবে, থাকা উচিত ইউজুয়ালি। এবার এদের মধ্যে তাহলে আগে জানতে হবে কে ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি আর কে ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। ঠিক আছে, স্ট্রেস আর স্ট্রেনের মধ্যে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট কে। ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্টকে আমাদের শুনে মনে হতে পারে যে একটা তারকে কল্পনা করি, আমি তাকে টানলাম, সে লেন্থ বাড়লো, তার স্ট্রেনটা আমি দেখতে পাচ্ছি এবং তার ভেতরে স্ট্রেসটা তৈরি হচ্ছে। মনে হতে পারে যে স্ট্রেনটা যখনই তৈরি করতে পারবো তখনই স্ট্রেস আসবে, অর্থাৎ স্ট্রেনটা ইন্ডিপেন্ডেন্ট, তার জন্য স্ট্রেস তৈরি হচ্ছে, এটা মনে হতে পারে। কিন্তু বাস্তবে তা নয়। বাস্তবে স্ট্রেসটা আগে তৈরি হয় ভেতরে, যখনই আমি ফোর্স অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছি যে মোমেন্টে, ঠিক সেই মোমেন্টেই তার ভেতরে রেস্টোরিং ফোর্স কাজ করতে শুরু করে দিয়েছে, অর্থাৎ স্ট্রেস তার মধ্যে অ্যাপ্লাই হওয়া শুরু হয়ে গেছে। এরপর স্ট্রেনটা আগে তৈরি হয় আস্তে আস্তে, মানে ধীরে ধীরে তার ডাইমেনশনটা চেঞ্জ হতে থাকে। অর্থাৎ স্ট্রেস হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, স্ট্রেন তার উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে আমি এক্স অ্যাক্সিসে স্ট্রেসকে রাখলাম আর ওয়াই অ্যাক্সিসে আমরা স্ট্রেনকে রাখলাম। ঠিক আছে, এবার যদি স্ট্রেস আর স্ট্রেনের গ্রাফটা আঁকা যায়, সেটা এরকম দেখতে হয়, কিছুটা এরকম দেখতে হয়। ঠিক আছে, আমি এখানে কতগুলি পয়েন্টকে নোট করছি। এ সরি বি সি ডি ই, আমরা কতগুলো পয়েন্টকে নোট করলাম। ঠিক আছে, এবার কি বোঝাচ্ছে এবং এইগুলো ভালো করে আমরা দেখব। দেখ, প্রথমে এটা অরিজিন, একদম শুরু হচ্ছে। তাহলে একদম যখন অরিজিনে আছি, যখন অর্থাৎ কোনো স্ট্রেসও নেই, কোনো স্ট্রেনও নেই, আমরা ফোর্সও অ্যাপ্লাই করিনি, তাই স্ট্রেসও তৈরি হয়নি, স্ট্রেনও তৈরি হয়নি। এইবার ধীরে ধীরে আমরা ফোর্স বাড়াচ্ছি, স্ট্রেস বাড়ছে, একই সঙ্গে স্ট্রেন বাড়ছে। খেয়াল করে দেখো, আমি একটা দূরত্ব পর্যন্ত আমি কিন্তু দাগটাকে সরল রেখা রেখেছি, অর্থাৎ স্ট্রেট লাইন রেখেছি। স্ট্রেট লাইন গ্রাফ আঁকা মানে এইখানে এই পোর্শনটায়, এই পোর্শনটা জিরো, এটা ও থেকে এ, এই ও থেকে এ, এই পোর্শনটায় আমরা কি বলতে পারছি, স্ট্রেস আর স্ট্রেইন তারা প্রপোর্শনাল। এটা এক্সপেরিমেন্টাল কার্ভ, দেখা যাচ্ছে। এটা আমি মানে মন থেকে আঁকিনি, প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে একটা সার্টেন লিমিট পর্যন্ত স্ট্রেস আর স্ট্রেইন কিন্তু তারা প্রপোর্শনাল। এবং এর মধ্যে, অর্থাৎ ফোর্সের পরিমাণ বা স্ট্রেসের পরিমাণ এর মধ্যে কোথাও একটা থাকে, এবং তখন যদি ডিফর্মিং ফোর্সটাকে উইথড্র করা হয়, তাহলে একটি বডি প্রায় সবটাই তার আগের অবস্থানে ফিরে আসে, রিগেইন করতে পারে। ঠিক আছে, পুরোপুরি প্রায় ডিফর্মেশনটা পুরোপুরি প্রায় আনডু করে দিতে পারে। তাহলে এই যে রিজিয়ানটা যেখানে স্ট্রেস আর স্ট্রেইনটা প্রপোর্শনাল, এই রিজিয়ানটাকেই আমরা বলবো ইলাস্টিক রিজিয়ান অফ ইলাস্টিক লিমিট, বা এর যে ম্যাক্সিমাম যে জায়গাটা আসবে সেটাকে আমরা বলবো ইলাস্টিক লিমিট।
রিজিয়ন অফ ইলাস্টিক লিমিট, ঠিক আছে, যে রিজিয়নে স্ট্রেস আর স্ট্রেনটা হচ্ছে প্রপোর্শনাল টু ইচ আদার। ও থেকে এ পর্যন্ত এমন একটা স্ট্রেসের এমন একটা ভ্যালু, এইতে হচ্ছে স্ট্রেসের এমন একটা ভ্যালু যে ভ্যালুতে আমরা দেখব যে ভ্যালু পর্যন্ত স্ট্রেস যদি আমরা বাড়াতে থাকি, স্ট্রেনও তার সঙ্গে প্রপোর্শনালি বাড়তে থাকবে। এরপরে লাইনটা আর কিন্তু স্ট্রেট লাইন নেই, একটু বেঁকে বি পর্যন্ত গিয়ে আর বিতে আমি একটা পয়েন্ট করেছি। কেন বিতে পয়েন্ট করেছি? বি হলো সেই পয়েন্টটা, অর্থাৎ এ থেকে বি হলো সেই রিজিয়নটা যে রিজিয়নে স্ট্রেস ইজ নট প্রপোর্শনাল টু স্ট্রেন। কিন্তু আরেকটা ঘটনা ঘটবে, তবু প্রপোর্শনাল না থাকতে পারে, কিন্তু এই মধ্যেও মানে বি পর্যন্ত, মানে স্ট্রেসের লিমিট বি পর্যন্ত থাকলেও আমরা যদি এই রিজিয়ন পর্যন্ত যদি আমার স্ট্রেসটাকে উইথড্র করা যায়, তাহলে মোটামুটি ভাবে বলা যায় এখনো পর্যন্ত মানে বি পর্যন্ত সেই সম্ভাবনা পসিবিলিটি ভালোই থাকবে যাতে সে ডিফরমেশনকে আনডু করতে পারে। তাহলে এই পর্যন্ত তো হচ্ছেই, এটা তো একটা ইলাস্টিক লিমিটের মধ্যে আছে। তারপরে আর ঠিক সেভাবে না থাকলেও, প্রপোর্শনাল না থাকলেও এই বি পর্যন্ত একটা খুব ভালো সম্ভাবনা আছে, দেখা যায় যে সে এখনো এই প্রপার্টি শো করে যে যদি স্ট্রেসটাকে উইথড্র করে নেওয়া যায় তাহলেও সে কিন্তু আগের জায়গায় ফিরে আসতে পারে। তাহলে এই যে এ থেকে ও থেকে বি পর্যন্ত যে রিজিয়নটা থাকলো, আমরা বুঝতে পারছি এই পুরো রিজিয়নটা, হচ্ছে ইলাস্টিক লিমিটের মধ্যে থাকবে, বা এটাকে আমি বলতে পারি ইলাস্টিক রিজিয়ন। মানে এই বি পর্যন্ত সে কিন্তু ইলাস্টিক নেচার শো করছে, এটা তো একদম প্রপোর্শনাল, এটা প্রপোর্শনাল না হলেও সে শো করছে, ঠিক আছে। তারপরে সি একটা পয়েন্ট করা হয়েছে, সি পয়েন্টে এটা যে বিয়ন্ড ইলাস্টিক লিমিট, নাও দ্য ম্যাটার, নাও হোয়াট দ্য স্যাম্পল যেটা আমাদের ছিল সেটা বিয়ন্ড ইলাস্টিক লিমিট। তাহলে এইখানে যে স্ট্রেসটা দেওয়া হবে সেই স্ট্রেসে যদি চলে যায়, তার উপর যদি অ্যাপ্লাই করা যায়, তাহলে কিন্তু তার মধ্যে কিছু পার্মানেন্ট ডিফরমেশন পাওয়া যাবে। বিয়ের পর থেকে যদি আমরা যেতে থাকি আস্তে আস্তে তার মধ্যে পার্মানেন্ট ডিফরমেশন, অর্থাৎ সে বেঁকা শুরু করেছে। আমি তো এবার বিষয়টাকে আমি যদি আমার সামনে ভাবি একটা জিনিস রয়েছে, তার মধ্যে স্ট্রেসটা ওই রিজনে চলে গেছে, বিয়ের বেশি হয়ে গেছে, তখন তার মধ্যে কিন্তু আমরা পার্মানেন্ট, অর্থাৎ যদি আমরা ফোর্সটাকে উইথড্র করে নিই তাহলেও তার মধ্যে পার্মানেন্ট কিছু ডিফরমেশন আমরা ফেস করবো, দেখতে পাবো, ঠিক আছে। এই করতে করতে তাহলে সি হচ্ছে সেই রিজিয়ন, বি এর পর বিয়ন্ড বি আমরা পাবো পার্মানেন্ট ডিফরমেশন। পাবো, ঠিক আছে। তার মধ্যে সি একটা পয়েন্ট, তাহলে সেটা আমরা পাবোই। ডি পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, কেন? ডি হচ্ছে এমন একটা পয়েন্ট, মানে সেখানে যে স্ট্রেসটা আমরা দেখবো, সেখানে যে স্ট্রেসের ভ্যালুটা পাবো, এই যে স্ট্রেস, দিস ভ্যালু, এই ধরো যাক এফ বি নাম দিলাম এই স্ট্রেসটা, ঠিক আছে, বা আমি এস বি নাম দিলাম, আমি এই জায়গাটা মুছে দিলাম আপাতত। আমি এই যে স্ট্রেস সেটাকে নাম দিলাম এস বি, ঠিক আছে। এই যে ডি, এইটাকে বলা হচ্ছে ব্রেকিং স্ট্রেস। এই পয়েন্টে যে স্ট্রেসটা হচ্ছে তাকে বলা হচ্ছে ব্রেকিং স্ট্রেস। দ্যাট স্ট্রেস ইজ কল্ড ব্রেকিং স্ট্রেস, ঠিক আছে। হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে ব্রেকিং স্ট্রেস। তো কারণ এই স্ট্রেসটা অ্যাপ্লাই করলে সেই যে মেটেরিয়ালের কথা হচ্ছে তার যা নেচার, তাকে ধরে রাখার যা ক্ষমতা নিজেকে, সেটার থেকে অতিক্রম করে যাচ্ছে। জিনিসটা ধরো একটা গার্ডার, টানছি একটা টাইম পরে গার্ডারটা ছিঁড়ে যায়, তারপরে ওটা যে মোমেন্টে ছিঁড়লো সেই টানটা বা সেখানে যে স্ট্রেসটা তৈরি হলো, ওটা ব্রেকিং স্ট্রেস।
একটা রডকে ব্যাকাচ্ছ একটা সময় মট করে ভেঙে যাবে। তো যে মোমেন্টে গিয়ে ভাঙলো তখন তার মানে তুমি তার ব্রেকিং স্ট্রেসটা অ্যাপ্লাই করে দিয়েছো, তাহলে সেটা হবে এটা ব্রেকিং স্ট্রেস। ওকে, তারপর তো ওটা ভেঙে গেছে, তারপর তো ওটা আগের জায়গায় নেই। তো এই রিজিয়ানটা বি থেকে ডি, এই রিজিয়ানটাকে আমরা কি নাম দেব? বি পর্যন্ত ইলাস্টিক লিমিট, তারপর তো ইলাস্টিসিটি আর নেই, মানে ইলাস্টিক প্রপার্টি আসে দেখাচ্ছে না, তাহলে সেই জায়গাটা কি বলবো? এইটাকে বলবো প্লাস্টিক রিজিয়ান, এটাকে বলবো প্লাস্টিক রিজিয়ান। ঠিক আছে, একটা বি পর্যন্ত ইলাস্টিক রিজিয়ান, তারপরে হলো প্লাস্টিক রিজিয়ান। ঠিক আছে, অর্থাৎ যে রিজিয়ানে এই রিজিয়ান প্লাস্টিসিটি, এটা একটা জিনিস এখনই বলবো, আমি যার আগে বলিনি ইচ্ছা করি, যে প্লাস্টিসিটি হলো যে যেটা সেই প্রপার্টি যেখানে আমরা ফোর্স অ্যাপ্লাই করব এবং তার মধ্যে ডিফর্মেশন থেকে যাবে পার্মানেন্টলি, সেই প্রপার্টিকে বলা হয় প্লাস্টিসিটি। ইলাস্টিসিটি ঠিক উল্টো, ইলাস্টিসিটি কি চায়? তার ডিফর্মেশনকে আন্ডু করতে চায়, ডিফর্মেশনকে আবার রিগেইন করে আগের জায়গায় চলে আসতে চায়, তাই তো? কিন্তু প্লাস্টিসিটি হচ্ছে যে না, সে আর করে না, ওটাই থেকে যায়, তার মধ্যে ডিফর্মেশন থেকে যায়, একটা পার্মানেন্ট কিছু চেঞ্জেস থেকে যায়। সো দ্যাট ইজ কল্ড প্লাস্টিক রিজিয়ান, এটা হলো ইলাস্টিক রিজিয়ান। ওকে, এইবারে তাহলে ডিই এই পোর্শনটা কি, তারপরে আর কি বাকি থাকলো? দেখো, ডি থেকে ই এই গ্রাফটা কিন্তু নামছে, তার মানে কি? তার মানে কি বলা যেতে পারে, মানে এখানে দেখা যাচ্ছে যে আফটার তোমার যখন ডিফর্মেশন হচ্ছে, ডিফর্মেশন যখন মানে সব হয়ে গেল, প্লাস্টিক রিজিয়ানও ক্রস করে গেল, তারপরেও কিন্তু আর আমাদের হাতে কিছু থাকছে না, মানে স্ট্রেস তারপর চেঞ্জ হচ্ছে, বেড়ে যাচ্ছে, স্ট্রেইনও চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, সেটা কিন্তু আমাদের হাতে নেই, এটা হচ্ছে তারও বাইরের রিজিয়ান, যেটা আমাদের মানে ব্রেকিং স্ট্রেসের পর যেটা আমরা দেখছি সেটা কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি। ঠিক আছে, যে আচ্ছা এটাকে অন্যভাবে এরকম বলা যাবে যে আমাদের এটা বিয়ন্ড প্লাস্টিক রিজিয়ান, যখন আমাদের জিনিসটা পুরোপুরি ব্রেক করে গেল, তারপরে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে তার স্ট্রেস বা স্ট্রেইন তার চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, মানে তারপরেও কিছু হয়, আমরা বাইরে থেকে বুঝতে না পারলাম, আর ভেতরে একদম যদি আমরা মাইক্রো লেভেলে যেতে পারতাম তাহলে দেখতে পারতাম। ঠিক আছে, তো এই হলো আমাদের মোটামুটি স্ট্রেস স্ট্রেইনের কার্ভ। এই রিজিয়ানটা কি আরেকবার বলে নিই, এখান থেকে এ পর্যন্ত এটা হলো সেই রিজিয়ান যেখানে স্ট্রেস স্ট্রেইন প্রপোর্শনাল, এবং যার ফলে কি হচ্ছে যে সেখানে আমরা এটাকে ইলাস্টিক লিমিট বলছি। তারপরে এ থেকে বি সেই প্রপোর্শনালিটি না থাকলেও তার মধ্যে সেই প্রপার্টি থাকছে যে সে আবার আগের জায়গায় ফিরে আসতে পারে, সেটাকে আমরা এই পুরো ও থেকে বি পর্যন্ত এটাকে বলছি ইলাস্টিক রিজিয়ান। বি এর পর আর এই প্রপার্টি থাকবে না, তার মধ্যে পার্মানেন্ট ডিফর্মেশন এসে যাচ্ছে, তখন সেই জন্য সেই রিজিয়ানটার নাম হয়ে যাচ্ছে প্লাস্টিক রিজিয়ান। এবং ডি হচ্ছে সেই পয়েন্ট, ব্রেকিং পয়েন্ট, ব্রেকিং স্ট্রেস, মানে যেখানে এমন একটা স্ট্রেস অ্যাপ্লাই হচ্ছে যে সে পুরোপুরি তার মধ্যে সে ভেঙে যাচ্ছে আর কি। ঠিক আছে, তা রাখতে পারছে। এবার এখান থেকে যেটা যে ধরনের প্রশ্ন আসে যে এইখান থেকে বিভিন্ন ধরো এই যে বি থেকে ডি যেটা ইলাস্টিক প্লাস্টিক রিজিয়ান, এইটার উপর আমাদের একটু জোর দিতে হবে। বিডি প্লাস্টিক রিজিয়ান, এটার উপর বেস করে আমরা দু ধরনের মেটেরিয়ালকে ডিফাইন করবো, একটা হচ্ছে ডাকটাইল, একটা হচ্ছে ব্রিটেল। ঠিক আছে, ডাকটাইল মানে পরিষ্কার কথা, যাকে খুব সুন্দর বেঁকিয়ে তেড়িয়ে নানান রকম ডিজাইন দেওয়া যায়, নানান রকম তার শেপ চেঞ্জ করা যায়, সে ছিঁড়ে যায় না বা তার ভেঙে যায় না। অর্থাৎ বুঝতে পারছি তার এই প্লাস্টিক রিজিয়ানটা অনেক বড় হবে, প্লাস্টিক রিজিয়ান সে এটা অনেক বড় হবে। ঠিক আছে, নমনীয় অনেকটাই, তাকে টেনে বা তার নানান রকম শেপ চেঞ্জ করা যায়। আর ব্রিটল কি? ব্রিটল হচ্ছে যাকে একটু চেঞ্জ করতে গেলেই, তার ইলাস্টিক লিমিটের বাইরে একটু বেরোলেই যাতে যেসব ভেঙে যায়, মানে যেমন গ্লাস, কাঁচ অল্পতেই ভেঙে যায়, ভঙ্গুর। তো ব্রিটল কি হলো? ভেরি স্মল প্লাস্টিক রিজিয়ান। যখন লার্জ প্লাস্টিক রিজিয়ান তখন ছিল ডাকটাইল, যখন স্মল প্লাস্টিক রিজিয়ান তখন ছিল ব্রিটল। ঠিক আছে, তো এইগুলো থেকে আমরা বুঝতে পারছি যে স্ট্রেস স্ট্রেনের
পারস্পরিক সম্পর্ক কীরকম হতে পারে। ঠিক আছে, পারস্পরিক সম্পর্ক কীরকম হতে পারে। তো আরেকটা জিনিস আমরা এখান থেকে বলবো, একটু জেনে রাখি, এটা পরে আমাদের এক্ষুনি কাজে লাগবে। এই যে প্রপোর্শনাল যে পার্টটা, এখানে যদি আমরা একটা অ্যাঙ্গেল ড্র করি থিটা, এবং তার জন্য যে আমাদের ট্যান থিটা মানে যে স্লোপটা আমরা পাবো, স্ট্রেস স্ট্রেইন কার্ভের যে স্লোপটা, সেটা আমাদের কি দেয় সেটা একটুখানি আমরা দেখে নিই। এটা একটুখানি বলার জন্য আমাকে একটা ল বলতে হবে, দ্যাট ইজ হুকস ল। ঠিক আছে, হুকস লতে কি বলা হচ্ছে? হুকস লতে বলা হচ্ছে যে ইফ the stress and strain are proportional, বা এরকম ভাবে বলা যেতে পারে, when the stress is in elastic limit, the stress strain will be proportional. ঠিক আছে, when the stress is in elastic limit, the stress strain will be proportional to each other. Okay, and the proportionality constant will be termed as elastic modulus. ঠিক আছে, এইটা হলো হুকসের ল, বা হুকস এটা বললেন যে যখনই স্ট্রেস ইলাস্টিক লিমিটের মধ্যে থাকবে, whenever the stress will be in elastic limit, the stress strain will be proportional to each other, এবং তাদের এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট তাকে বলা হচ্ছে বা বলা হবে ইলাস্টিক মডিউলাস। তাহলে আমরা বলতে পারি যে স্লোপটা মানে স্ট্রেস, আমরা কি বলি এখানে, কি বলছি, স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন, তাহলে স্ট্রেস ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ইনটু স্ট্রেন, তাহলে স্ট্রেস আর স্ট্রেনের যে অনুপাতটা হবে, স্ট্রেস আর স্ট্রেনের যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হলো, স্ট্রেস বাই স্ট্রেন যেটা হলো, সেটাকে আমরা নাম দেবো, বা সেটা যে স্লোপটাও তো তাই, স্লোপ তো আসলে স্ট্রেস বাই স্ট্রেন, তাহলে সেটা হবে তোমার ইলাস্টিক মডিউলাস। ঠিক আছে, তো এইভাবে আমরা স্ট্রেস স্ট্রেন কার্ভ স্টাডি করে আমরা স্ট্রেস স্ট্রেনের রিলেশনশিপ থেকে একটা বডি সেই ইলাস্টিক কতটা, তার প্লাস্টিক রিজিয়ান কতটা, সে ডাকটাইল কিনা, সে ব্রিটল কিনা, এগুলো বুঝতে পারি, এবং স্ট্রেস স্ট্রেন রিলেশনশিপ হুকস ল যেটা বলছে সেখান থেকে আমরা তার কনস্ট্যান্ট বা তার যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট সেটা পেতে পারি। সেটা হচ্ছে যেটা পাওয়া যায় সেটাকে বলা যাবে ইলাস্টিক মডুলাস। ঠিক আছে, তো এই ইলাস্টিক মডুলাসের আমরা এর পরের ভিডিওতে ইলাস্টিক মডুলাসগুলোকে চিনব, কত রকম ইলাস্টিক মডুলাস হয়, এবং সেটা থেকে আমরা বিভিন্ন ক্যালকুলেশনস করতে পারবো।